নমস্কার বন্ধুরা, আমি রাজর্ষি এবং তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের হরর এপিসোডে। আজকের এই এপিসোডে তোমরা শুনতে চলেছ একটি জমজমাট সত্যি ভৌতিক ঘটনা। আজকের এই ঘটনাটা বেশ বড় এবং বেশ রোমাঞ্চকর। এই ঘটনাটা যিনি আমাকে লিখে পাঠিয়েছেন তিনি এই ঘটনাটি তার এক পরিচিত মানুষের মুখ থেকে শুনেছেন, যিনি ফেসবুকে এই ভূত নিয়ে চর্চা করেন এবং লেখালেখি করেন। তিনি এই ঘটনাটা তাকে শেয়ার করেছেন এবং তিনি আমাকে ঘটনাটি লিখে পাঠিয়েছেন। আশা করছি এই ঘটনাটা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আমি ঘটনাটা কি বিষয় কোনো কিছুই ইন্ট্রোতে বললাম না, কারণ সামান্য কিছু বললেই হয়তো পুরোটা স্পয়লার হয়ে যাবে। আমি চাই আপনারা আজকের এপিসোডটাকে একদম শেষ অবধি শুনুন, কানে হেডফোনটা পরে নিন যাতে আরও ভালো এক্সপিরিয়েন্স করতে পারেন ঘটনাটিতে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাব। তার আগে আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই, আপনাদের জীবনেও যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনারা যদি কারোর মুখ থেকে কোনো ভৌতিক ঘটনা শুনে থাকেন, তাহলে সেই ঘটনা আপনারা আমাকে অজানা সত্য 15@gmail.com এই জিমেল আইডিতে ঘটনা লিখে পাঠাতে পারেন, যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এছাড়াও আরও একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি, আপনারা আমাকে 9322494599 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে মেসেজ করেও ঘটনা লিখে পাঠাতে পারেন। সমস্ত রকম লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চেক করে নেবেন। যাই হোক, চলে যাচ্ছি এবার আজকের ঘটনায়। ঘটনা লিখে পাঠিয়েছেন তানভীর। সে যেরকম করে লিখেছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, কেমন আছো? আশা করছি তুমি এবং অজানা সত্য পরিবারের সমস্ত শ্রোতা বন্ধুরা অনেক ভালো আছে। আজ আমি আমার এক বন্ধুর কাছ থেকে শোনা একটা ঘটনা তোমার সামনে তুলে ধরব। আমার বন্ধুটা পেশায় একজন লেখক। সে ফেসবুকে এবং অন্যান্য জায়গায়ও লেখালেখির কাজ করে থাকে। তার মুখ থেকেই শোনা ঘটনা একটা তোমার সামনে তুলে ধরছি। 2012 সালের শেষ দিকের শীতকাল। বরিশালের বরগুনা জেলা তখন উৎসবের আবহে ডুবেছিল। আমার খালাতো বোন সান্টির বিয়ে পরিবারের সবথেকে বড় আয়োজন। গ্রামের বিয়ে যেমন হয়, হইচই, হাসি আড্ডা, গান আর নাচ, সবকিছু মিলিয়ে একেবারে মেলার পরিবেশ। কিন্তু আমি তখনও ভেতরে ভেতরে অস্বস্তি টের পাচ্ছিলাম, কারণ আমি কখনো জীবনে অতিপ্রাকৃত দৃশ্যের মুখোমুখি হইনি। ভূতের গল্প শুনেছি অসংখ্যবার, কিন্তু বিশ্বাস হয়নি কোনোদিনও। অথচ আমার পরিবারে অনেক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে সবাই। আমি সেসবকে হালকাভাবে উড়িয়ে দিতাম। সেই দিন গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 12টা বাজে। হলুদ মাখানো হাত, হাসির উচ্ছ্বাস, ঢোলের তাল সব ধীরে ধীরে থেমে এলো। তখনই সিদ্ধান্ত হলো, চলো সবাই মিলে মিলনায়তনে যাই, কাল বিয়ের আসর বসবে। আগে দেখে আসা যাক সব ঠিকঠাক আছে কিনা। বঙ্গবন্ধু মিলনায়তন আমাদের কাছে নতুন কিছু নয়। পরিবারে যত বিয়ে হয় সব এখানেই হয়। তবে সমস্যা হলো সময়। রাত তখন 12টা পেরিয়ে গেছে। ড্রাইভারকে ছোট খালা আগেই বিদায় দিয়ে দিয়েছিলেন, তাই মাইক্রো ছিল না। সিদ্ধান্ত হলো সবাই মিলে হেঁটেই যাব। কেউ কেউ বলল, আরে বাসা থেকে তো খুব একটা বেশি দূর নয়, 15 মিনিটের পথ, দল বেঁধে যাচ্ছি, কোনো ভয় নেই। আমি তেমন কিছু বলিনি। ভেতরে ভেতরে কেমন যেন শিরশির করছিলাম। রাতের বরগুনা আর দিনের বরগুনা যেন দুই বিপরীত জগৎ। দিনে যে রাস্তা সরগম থাকে, রাতে সেটাই হয়ে যায় রহস্যময়। আমরা দল বেঁধে বেরোলাম।
চারিপাশে তখন একেবারে নিস্তব্ধতা। কেবল মাঝে মধ্যে তাল গাছের পাতায় বাতাসের শব্দ কিংবা দূরে কোথাও কুকুরের হালকা হাহাকার শোনা যাচ্ছিল। রাস্তার একপাশে বিশাল ঘাস পুকুর, অন্ধকার জলে চাঁদের আলো মৃদু প্রতিফলিত হচ্ছে। অন্য পাশে তালগাছের সারি আর ঝোপঝাড়, জঙ্গলের মতো নির্জন, যেখানে এই অন্ধকার যেন ছুরি দিয়ে কেটে ফেলার মতো ঘন। আমরা এগোচ্ছিলাম ধীর গতিতে। হাসাহাসি হওয়ার কথা থাকলেও সবাই কেমন যেন চাপা গলায় কথা বলছিল। আমি খেয়াল করলাম আমার ভেতরেও কেমন যেন একটা ভারী চাপ জমেছে। ঠিক বোঝাতে পারছি না, কিন্তু মনে হচ্ছিল এই পথটা আমাদের জন্য স্বাভাবিক কোনো রাস্তা নয়। আমরা হাঁটছিলাম, ঘাসপুকুরের ধারে এসে পড়েছি। ঠিক তখনই হঠাৎ আমার এক কাজিন আতঙ্কে চিৎকার করে উঠল, ওই দেখো সামনে, ওইদিকে। চিৎকার শুনে আমরা সবাই থমকে দাঁড়ালাম। বুক ধরফর করতে লাগলো। আমি কাঁপা কাঁপা শরীর নিয়ে চোখ মেললাম সামনের দিকে। তখনই দেখলাম পুকুরের পাড়ের অন্ধকার থেকে যেন একদল ছায়া ধীরে ধীরে ভেসে আসছে। না, ছায়া নয়, ওটা তো স্পষ্ট মানুষ। কিন্তু তাতে ভয় কমে গেল না, বরং বেড়ে গেল দ্বিগুণ। কারণ ওরা প্রত্যেকেই একই রকম, সাদা ঝকঝকে জোব্বা, মাথায় লম্বা টুপি। বয়স 12-13 বেশি নয়। গড়ন, উচ্চতা, এমনকি হাঁটার ভঙ্গি পর্যন্ত হুবহু একই, যেন একে অপরের ক্লোন। আর তাদের হাঁটার ভঙ্গি, উল্টো পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে পেছন ঘুরে। আমরা একে অপরের দিকে তাকালাম। চোখ মুখে আতঙ্ক জমে উঠল। এটা কি স্বপ্ন, নাকি আমাদের চোখ ধোঁকা দিচ্ছে? কিন্তু একসাথে এতজন মানুষ তো চোখে ভুল দেখবে না। কেউ কেউ ফিসফিস করে বলল, ওরা মানুষ নয়, ওরা 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 মানুষ নয়। আমার ভেতরে কেমন যেন ঠান্ডা হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ, শব্দ বেরোলো না। এমন সময় হঠাৎ করেই সবাই চেঁচিয়ে উঠল। কেউ দোয়া পড়তে লাগলো, কেউ চিৎকার করতে করতে পেছনে দৌড় দিল। আর আমি ভয়ে জমে গেছিলাম। এমন সময় হঠাৎ করে আমিও দৌড়াতে শুরু করলাম বাকিদের সাথে। কিন্তু সেই সময় খেয়াল করলাম অনিক থেমে গেছে। ও হঠাৎই পেছন ঘুরে তাকালো। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, অনিক, পাগল হয়েছিস? চল সামনে। অনিক কণ্ঠে কাপা চাপা স্বর ফেলে বলল, কিছুই নেই, দেখ, সব গায়েব, কেউ নেই এখানে। আমি সাহস করে একবার পেছনের দিকে তাকালাম। সত্যিই কিছু নেই, যেন কিছুই ঘটেনি। কিন্তু বুকের ভেতরে আমার অস্বস্তি জমে থাকলো। যা কিছুই হোক, মানুষের পক্ষে এত তাড়াতাড়ি অদৃশ্য হওয়া অসম্ভব না। আমরা দৌড়াতে দৌড়াতে এগোচ্ছিলাম, দোয়া দুরুদ পড়তে থাকলাম। তখন হঠাৎই ঘাস পুকুরের বিপরীত পারে প্রচণ্ড বাতাস বইতে শুরু করলো। তাল গাছগুলো ভয়ঙ্কর শব্দে দুলতে লাগলো। মনে হচ্ছিল ঝড় বয়ে যাচ্ছে। আমরা হুড়মুড় করে বাড়ির দিকে ছুটলাম। অবশেষে কোনো মতে বাড়ি পৌঁছালাম। বাড়িতে ঢুকেই সবার মুখে আতঙ্কের ছাপ, শ্বাসকষ্টে সবাই হাঁপাচ্ছিল। এমন সময় হঠাৎ করে খেয়াল করলাম অনিক আমাদের সঙ্গে নেই। অনিক কোথায়?
ও তো পেছনেই আসছিল। চিৎকার শুরু হলো, সবার মুখ ফ্যাকাশে। ফোন কল দেওয়া হলো, কিন্তু ওপাশ থেকে কেউ ধরল না। মামারা দল বেঁধে বেরিয়ে গেল। রাস্তা, মিলনায়তন, পুকুর পাড় সব জায়গায় খোঁজা হলো, তবে কোথাও অনেক নেই। ভোর হওয়ার আগে পর্যন্ত আমরা আতঙ্কে ভুগলাম। সারা রাত অনেকের কোনো খোঁজ পাওয়া গেল না। আমরা সবাই আতঙ্কে, কেউ কান্না করছে, কেউ দোয়া পড়ছে। ভোরের আলো ফুটতেই মামারা ক্লান্ত হতাশ হয়ে বাড়ি ফিরলেন। ঠিক তখনই ফোন এলো সিফাত ভাইয়ার। কণ্ঠ কাঁপছিল, তবে সে বলছিল, অনেককে পেয়েছি, কিন্তু অবস্থা খুবই খারাপ। এই শুনে আমাদের বুকটা ছ্যাঁত করে ওঠে। আমরা সবাই ছুটে বেরোলাম। সিফাত বলল সে ভোরে বাইক নিয়ে বন্দর যাচ্ছিল। ক্ষেতের সরু রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ একটা খড়ের গাদার পাশে দেখতে পায় দুটো পা বেরিয়ে আছে। কাছে গিয়ে খড় সরাতেই বুকটা হিম হয়ে যায়। ওটা অনেক। শরীর জুড়ে রক্ত জমাট কালো দাগ, আঁচড়ের চিহ্ন, যেন কোনো অদৃশ্য হাত তাকে টেনে নিয়ে গেছে। মুখ গুজে রাখা, অচেতন। অনেককে তাড়াতাড়ি বাড়ি আনা হলো। কয়েক ঘন্টা পর অনেকের জ্ঞান ফিরল। আমরা সবাই তাকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছিল, কোথায় ছিলে তুমি? কিন্তু অনেক ফ্যাল ফ্যাল করে আমাদের দিকে তাকিয়ে রইল। ঠোঁট কাঁপছিল, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছিল না। যেন কারোর অদৃশ্য শাসনে তার মুখটা বন্ধ হয়ে গেছে। কয়েকদিন তার জ্বর এলো, তারপর হাত পা অবশ হয়ে গেল, প্যারালাইসিসের মতো। প্রায় 8 মাস লেগেছিল সুস্থ হতে, কিন্তু সুস্থ হওয়ার পরও অনেক কেমন যেন বদলে গেল। রাতে উঠে একা একা কথা বলতো, কখনো অচেনা ভাষায়। ঘুমের মধ্যে চিৎকার করত, চোখ কুঁচকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতো। আমরা যতই জিজ্ঞাসা করি, সে কখনোই বলেনি সেই রাতের কথা। কি দেখেছিল, তার সঙ্গে কি হয়েছিল, সবই রয়ে গেল অজানা রহস্য। আজ যখন বড়গুনায় যাই আর সেই ঘাস পুকুর পাড় দিয়ে রাতের বেলা হাঁটতে হয়, বুকের ভেতর কেমন যেন জমাট বেঁধে ওঠে। মনে হয় ছায়ার আড়ালে কেউ হাঁটছে, উল্টো পায়ে, আমাদের চোখের অগোচরে। অনেকের শরীরের দাগ হয়তো সেরে গেছে, কিন্তু তার চোখে এখনো মাঝে মধ্যে সেই রাতের ছাপ দেখি। যেন অদৃশ্য শক্তির সাথে তার এক গোপন চুক্তি হয়েছে, যা সে কাউকে বলতে পারবে না, আর আমরা কেউ বুঝতেও পারবো না। সেই রাতের ঘটনা আজও আমাদের পরিবারের কাছে একটা অনন্ত রহস্য হয়ে গেছে। জানি না অনেকের কি হবে। অনেকের অবস্থা আজও একই রকম। ও একা একা ঘরের মধ্যে কোনায় বসে থাকে। মাঝে মধ্যে নিজের সঙ্গে কি সব বিড়বিড় করে কথা বলে, তবে তার ভাষা বোঝা যায় না। কখনো কখনো আমাদের বাড়ির লোকেদের ওপর খুবই মেজাজ দেখায়। হুজুরকে দেখানো হয়েছে, তবে হুজুর এর কোনো চিকিৎসা করতে পারেনি। জানি না কি হবে কি না, তবে হুজুরদের সঙ্গে আমাদের কথা এখনো চলছে অনেককে সুস্থ রাখবার জন্য। রাজর্ষিদা, এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার অনেক ভালো লেগেছে। ঘটনাটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও, এবং যদি ঘটনাটিকে ইউটিউবে শোনাও তাহলে আমাকে কিন্তু অবশ্যই একবার জানিয়ে দিও। আমি কিন্তু তোমার কণ্ঠস্বরে ঘটনা শোনার অপেক্ষায় রইলাম। আশা করছি ঘটনাটা সিলেক্ট হবে।
অনেকেই বলবে ঘটনাটা হয়তো কোনো সত্যি ঘটনা নয়, ঘটনাটি মিথ্যে ঘটনা। তবে আমি তাদের প্রত্যেককে উদ্দেশ্য করে বলতে চাই যে এখানে আমি কোনো সত্যতা বিচার করতে আসিনি, যেমন ঘটনা শুনেছি তেমন ঘটনাই তুলে ধরেছি। এবার এটা গল্প নাকি ঘটনা সেটা আপনারা নিজেরাই বিচার করুন। তবে আমি বলবো রাজর্ষিদার মতোই যে ঘটনাগুলোকে এন্টারটেনমেন্ট পারপাসে শুনবেন, সেটাই হবে ভালো কাজ। অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই তানভীরকে এত ভালো করে ঘটনাটিকে প্রেজেন্ট করবার জন্য। আর দ্বিতীয়ত শেষে যেই কথাটা বললে সেটা একদম ঠিকই কথা, যেটা হচ্ছে ঘটনার সত্যতা বিচার করার দায়িত্ব আমারও নয় এবং যে ঘটনা পাঠিয়েছে তারও নয়। ঘটনা যদি আপনাদের সত্যি মনে হয় তবেই সত্যি, যদি মিথ্যে মনে হয় তবে মিথ্যে। কারণ এখন একটা ঘটনা শোনালে আপনাদেরকে আমি জোর করে বলতে পারি না যে ঘটনাটি একদম সত্যি ঘটনা, আপনাদেরকে বিশ্বাস করতেই হবে। যার বিশ্বাস নিজের কাছে, এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। তবে অজানা সত্যের প্রতিটা ঘটনাগুলোকে আপনারা এন্টারটেনমেন্ট পারপাসেই শুনবেন এবং রাতে ভয় পাওয়ার জন্যই শুনবেন। যাই হোক, এইবার আমরা চলে যাব আজকের এপিসোডের শাউট আউট পর্বে। তার আগে আপনাদের প্রত্যেককে জানাই আজকের এপিসোড ভালো লাগলে আপনারা আজকের এপিসোডটিকে লাইক করুন, কমেন্ট করে জানান কে কোথা থেকে শুনছেন। একটু বেশি বেশি করে কমেন্ট করুন যাতে আমরা আরও মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারি এবং যাতে আরও মানুষেরা একে অপরের সঙ্গে আমরা সম্পর্ক আরও গড়ে তুলতে পারি। আর দ্বিতীয়ত আপনারা নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের এই আর দ্বিতীয়ত এই চ্যানেলটিকে তৃতীয়ত আজকের এই এপিসোডটিকে একটু বেশি বেশি করে শেয়ার করুন নিজেদের পরিচিত মানুষদের সাথে। আর আজকের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। চলে যাচ্ছি আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন চুমকি ঘোষ, শ্রীকান্ত সরকার, আমাদের সঙ্গে রয়েছেন বিদাস FF, সৃজিতা ব্যানার্জি। খুব ভয়ঙ্কর ঘটনা দাদা, তোমার ভয়েসে আরও ভয়ঙ্কর লাগলো আর রিয়েল ফিল হলো। থ্যাংক ইউ সৃজিতা। কমেন্ট করেছেন জিৎ, আমাদের সঙ্গে রয়েছেন আদি বামিন, কমেন্ট করেছেন আকাশ রয়, কমেন্ট করেছেন অমিতা ঠাকুর, কমেন্ট করেছেন বি বাই দ্য ওয়ে ইটস সুরজিৎ, জয় বাবা লোকনাথ, গীতা গোস্বাম, কমেন্ট করেছেন বিষ্ণু সুধান পাল মুখার্জি, কমেন্ট করেছেন চুমকি ঘোষ, অজন্তা হরি, কমেন্ট করেছেন মনোজ বিশ্বাস, গীতা গোস্বাম, আমাদের সঙ্গে রয়েছেন আহেড 9645, কমেন্ট করেছেন দেব কুমার পাল, সৌরভ ঘোষ, অঙ্কিতা ব্যানার্জি, রহস্য বৃত্ত। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আপনারাও প্রত্যেকে কমেন্ট করুন, তাহলে সামনের এপিসোডে আপনাদের কমেন্টও শাউট আউট পর্বে শোনানো হবে। তো আশা করছি আজকের এপিসোডটা আপনারা গ্রহণ করেছেন এবং আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।